5ই আগস্টেও প্রমাণিত। 5ই আগস্টে প্রমাণিত। তিনি যেভাবে পালালেন সেভাবে সেটাও সে পালায়নি। আপনাকে যদি ওই জায়গায় ফেলে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আপনার কিডনি নষ্ট হয়ে যেত। আপনি হেলিকপ্টার উঠতে পারতেন না। আপনাকে 10-12 জন ধরে কোলে করে হেলিকপ্টার উঠানো হতো ওই জায়গাতে। উনি পালাননি আপনার মতে? না, উনি পালাননি। তাহলে উনি উনার মতো করে ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুটোর একটা। তার হাত ছিল মুষ্টিবদ্ধ, চোখে ছিল দৃঢ়তা, কোনো ক্রোধ, কোনো ক্ষোভ, কোনো লোভ, কোনো লালসা কিচ্ছু না। একেবারে ঋজু ভঙ্গিতে তিনি দৃঢ়তার সঙ্গে হেলিকপ্টারে উঠছিলেন। এটা এত সোজা নয়। হঠাৎ করে একটা থ্রি ডি শেখ হাসিনার ছবি সামনে রাখবেন, আর পিছনে মনে করবেন একটা বাঁশিতে ফু দিবেন, আর বলবেন হারুন আসছে, ডিবি হারুন আসছে। আপনি দেখবেন যে এই জায়গার যে ওয়ালগুলো আছে, এই পিছনে যে টেলিভিশন আছে, কোন ফাঁকে যে একটা গুঁতাতে ভেঙে ফেলছে যে মানুষ, বুড়ো বুড়ো মানুষ, এই যে ওনার মতো বয়স্ক মানুষ। আওয়ামী লীগ পারেনি, বিএনপি জামাত ইসলামীকে বাদ দিয়ে তার 2টি নির্বাচন করেছেন, কিন্তু নির্বাচন করার পর তো তারা একটা বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে চলে যেতে হয়েছে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন সেজন্য তো 15 বছর অপেক্ষা করতে হয়েছে। এখন নিশ্চয়ই আরও 15 বছর এখন যারা ক্ষমতায় আছেন তারা এভাবে দেশ চালাবেন এটি মনে করেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে সরকার এখনো আশা করছে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন। ভারতের কয়েকটা পত্রপত্রিকায়ও এই বিষয়টা নিয়ে নিউজ হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফেরত এসে তিনি বিচারের মুখোমুখি হতে চান। এই বিষয়টা নিয়ে কত দূর জানা যাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? না, আমি ভাবছি না। ভাবার বিষয়টি তো হচ্ছে রাজনৈতিক পরিসরে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক। একটা হচ্ছে যে আওয়ামী লীগের উপস্থিতি, আওয়ামী লীগ নির্বাচনে নাই, নির্বাচনে ছিল না, কোনো রাজনৈতিক কার্যক্রম তাদের নেই, আইন করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি জনপরিসরে আওয়ামী লীগের সরব উপস্থিতি আছে। সরব উপস্থিতি মানে এই যে মাঝে মাঝে ঝটিকা মিছিল তা নয়। আমার ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যে উত্তরটি দিয়েছেন সেটি সম্প্রতি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশে তিনি ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন। এই প্রসঙ্গে নানা রকম মত বিমত, তর্ক বিতর্ক। এই প্রসঙ্গে কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন, তিনি আইনের কথাই বলবেন। তার কথার মধ্যে কিন্তু এক ধরনের কূটনৈতিক ভাষা আছে। আর হচ্ছে আমরা চেয়েছি, তারা আশা করি দেবেন এবং তিনি বিচারের মুখোমুখি হবেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ভাষ্যে এটাও দেখি যে তিনি বলেছেন আমি ফিরবো, আদালতের মানে প্রয়োজনে জেলে যাব, আদালতের মুখোমুখি হব, হ্যাঁ, বিচারের মুখোমুখি হব। এখন এটি যদি আমরা বিচারের প্রশ্ন একটি যে আদালতে বিচার হয়েছে, যে বিচারে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মামলাটি কিন্তু উচ্চ আদালতে আপিল করা হয়েছে। এখন আপিল থাকা অবস্থায় যে কোনো নিচের আদালতের বা আইসিটির যে রায় সেটা বহাল থাকে না সেটা ঝুলন্ত থাকে, এই প্রশ্নটি। এখন উচ্চ আদালত আপিল বিভাগ কি রায় দেয়। আরেকটি হচ্ছে রাজনৈতিক প্রশ্ন, সেটি শুধু শেখ হাসিনার ফেরত আসার বিষয়টি না। সেখানে হচ্ছে যে আওয়ামী লীগ, তার যে লাখ লাখ সমর্থক কর্মী আছে, তার যে রাজনৈতিক চিন্তা দর্শন আছে, রাজনৈতিক নীতি কর্মসূচি আছে, তার যারা সমর্থন করে, তাদের বিষয়টি কিভাবে মীমাংসা হবে। জাতীয় নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, আওয়ামী লীগ নামেও করেনি, কোনো স্বতন্ত্র সদস্য হিসাবে কেউ করেনি, যদিও পাকিস্তানে করেছে। ইমরান খানের দল নিষিদ্ধ করার পরও সেখানে অন্য একটি দলের নামে তার সমর্থকরা নির্বাচন করেছেন এবং ভালো ফল করেছেন। এককভাবে তারা বৃহত্তম দল, যদিও তার প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি এবং সেখানে কোয়ালিশন সরকার। আওয়ামী লীগ সেটা করতে পারতো না? হ্যাঁ, পারত, যদি পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ তারাও চাইতেন, আবার পরিবেশ পরিস্থিতি যদি সেটি অনুমোদন করত। তো এইটি মাত্র তখন যখন নির্বাচন হয় তো 1.5 বছরের মাথায়, 1.5 বছরের কম সময়, সুতরাং তখন যে পরিবেশ ছিল তার 1 বছর আগে পরিবেশ আরও বৈরী ছিল। এবং আপনিই বলছেন যে এখন তো আওয়ামী লীগটা জনপরিসরে আওয়ামী লীগের বিষয়টি আরও তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সরব।
আচ্ছা সরব। এখন কিভাবে প্রশ্নের মীমাংসা হবে? আরেকটি হচ্ছে একটি দেশের, যেমন ধরুন যদি 20% ধরি, 25% তার সমর্থক থাকে, তাদেরকে বাদ দিয়ে রাজনৈতিক আহ, কি বলে স্থিতিশীলতা আসবে, এটা বিশ্বাস করা কঠিন। যেমন আওয়ামী লীগ পারেনি, বিএনপি জামাত ইসলামীকে বাদ দিয়ে তার দুইটি নির্বাচন করেছেন, কিন্তু নির্বাচন করার পর তো তারা একটা বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে চলে যেতে হয়েছে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন সেজন্য তো 15 বছর অপেক্ষা করতে হয়েছে। এখন নিশ্চয়ই আরও 15 বছর আহ, এখন যারা ক্ষমতায় আছেন তারা এভাবে দেশ চালাবেন এটি করেন না আশা করি। তো এর রাজনৈতিক মীমাংসা হওয়া উচিত। যারা অপরাধ করেছে এই বিচার যদি ত্রুটিপূর্ণ হয়, বিচার সংশোধন হতে পারে। আচ্ছা আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচারে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সেটা আলাদা, কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল, কার্যকর হয়নি, আর সেই আসামি তো খালাস পেয়েছে এবং তিনি নির্বাচনও করেছেন। আচ্ছা তো সেটা শেখ হাসিনার ক্ষেত্রেও হতে পারে, আচ্ছা অনেকে মনে করেন। আচ্ছা গোলাম মাওলা রানী, রাস্তা একটু জ্যাম ছিল মনে হয় না, আমাদের একটু একটু দেরি হলো, কোনো অসুবিধা নেই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবে বলছেন অনেকেই, অনেক কথা বলেছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনা এসব কথা কি টাকার অভাবে বিদেশে পালাতে না পেরে দেশে আটকা পড়া নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বলেছেন, নাকি সত্যি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি? প্রথমত হলো যে শেখ হাসিনাকে আমরা রাজপথে চিনি, বিভিন্ন সময় তাকে দেখেছি, তিনি অত্যন্ত জেদি, ভীষণ রকম রাগী, জেদি। 2 নম্বর হলো খুবই প্রতিশোধ পরায়ণা। 3 নম্বর হলো যে সাহসী, এবং তার সাহস বিভিন্ন সময় এটা প্রমাণিত। আমি দক্ষিণাঞ্চলের মানুষ, 5ই আগস্টেও প্রমাণিত, 5ই আগস্টে প্রমাণিত। তিনি যেভাবে পালালেন সেভাবে সেটাও সে পালায়নি। আপনাকে যদি ওই জায়গায় ফেলে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আপনার কিডনি নষ্ট হয়ে যেত, আপনি হেলিকপ্টার উঠতে পারতেন না, আপনাকে 10-12 জন ধরে কোলে করে হেলিকপ্টার উঠানো হতো ওই জায়গাতে। ওখানকার যে পরিস্থিতি, আপনি জীবনে এরকম ভয়ের মধ্যে পড়েছেন কিনা জানি না, 10-12টা গোকরা সাপ যদি চারিদিকে থাকে, ওই গোকরা সাপ ফোঁসফাস করতেছে, তার মধ্যে আপনি একজন পুরুষ হিসেবে আপনার যে অবস্থাটা হতো তার সে 1000 গুণ ভয়ঙ্কর অবস্থা ছিল ওই সময় হেলিকপ্টারে ওঠা। আপনার কাছে খবর আছে? উনি পালাননি আপনার মতে? না, উনি পালাননি। তাহলে উনি উনার মতো করে, ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুটোর একটা। মানে ফার্স্ট থিং হলো যে পালানো কি, হোয়াট ডাজ ইট মিন পালানো? পালানো মানে কেউ দেখেনি, অথবা কেউ দেখছে দৌড়ে দৌড়ে পালাই যাচ্ছে আর সে পেছনের দিকে তাকাচ্ছে না। বাট আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখছে একটা হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টারে তিনি উঠছেন, এবং তার আশেপাশে যারা লোকজন কেউ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করছেন, আর তিনি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ডোন্ট ওয়ারি। তার হাত ছিল মুষ্টিবদ্ধ, চোখে ছিল দৃঢ়তা, কোনো ক্রোধ, কোনো ক্ষোভ, কোনো লোভ, কোনো লালসা কিচ্ছু না। একেবারে ঋজু ভঙ্গিতে তিনি দৃঢ়তার সঙ্গে হেলিকপ্টারে উঠছিলেন। এটা এত সোজা নয়। না, এটা কিভাবে দেখলেন আপনি? কোনো ক্রোধ নাই, হাত এরকম মুষ্টিবদ্ধ ছিল। তার ওই যে মানে যাকে বলা হয়, তিনি যে হেলিকপ্টার উঠেছেন, ওই দৃশ্যটা তো বারবার দেখানো হচ্ছে। ওটাকে আমি খুব স্লোলি দেখার চেষ্টা করেছি, এবং আমি ফ্রিজ করে এবং জুম করে আমি মূলত একজন ক্রিমিনোলজির এক্সপার্ট বলা ঠিক হবে না, মানে ছাত্র। আমি অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র, যেহেতু আইনশাস্ত্র পড়েছি। আইনশাস্ত্রে প্রায় 40-45টা সাবজেক্ট আমাদেরকে পড়তে হয়েছে। আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো সেখানে ক্রিমিনোলজিটা আমি আসলে আমার যে যাকে বলা হয় ভালো লাগা থেকে পড়েছি। আচ্ছা, কিন্তু এই সংজ্ঞা কি আপনি পালানোর সংজ্ঞা বলছেন? এটা আসলে কি হলো তাহলে? সেখানে হাজার তখন আমরা দেখলাম যে মিডিয়াতে হাজার হাজার মানুষ ঢাকার দিকে ঢুকছে, গণভবনের দিকে যাচ্ছে। ইনি যেভাবেই হোক, ইন্টেলিজেন্সের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তাকে কেউ বুঝিয়েছেন যে আপনাকে এখন চলে যেতে হবে এবং আর কোনো উপায় নাই। ব্যাপারটা তো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আপনি মনে করতে পারেন সেরকম। আমাদের যুদ্ধের যে পলিসি, আপনি যদি সানঝুর বই পড়েন, মাস্টার সানঝু, কিংবা আপনি যদি শের শাহের ইতিহাস পড়েন, ইভেন আপনি যদি নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস পড়েন, তাহলে আপনি দেখবেন যে কখনো কখনো পালানো বলেন, পশ্চাৎপসরণ বলেন, কৌশলে অবস্থান থেকে সরে যাওয়া বলেন, এটা যুদ্ধের একটা অন্যতম কৌশল। আপনি যদি পৃথিবীর সর্বকালের সেরা যে কয়জন
জেনারেল আছে, দ্য চার্লস দ্য গল, যখন জার্মান আর্মি পুরো ফ্রান্স দখল করে ফেললো এবং ফ্রেঞ্চ আর্মি আত্মসমর্পণ করলো এবং পুরো সেই মন্ত্রী পরিষদ তারা আনুগত্য প্রকাশ করার জন্য জার্মানি সেই নরম্যান্ডির বিজয়ের পরে আনুগত্য প্রকাশ করার জন্য দলে দলে গেল। তখন তার কিছু অনুগত বাহিনী ছিল যেটাকে বলা ওপেন ফ্রেঞ্চ আর্মি, যারা আর্মির অংশ না কিন্তু সাধারণ মানুষদেরকে নিয়ে একটা আর্মি গঠন করেছিলেন জার্মানদের সাথে যুদ্ধ করার জন্য জেনারেল চার্লস দ্য গল। তিনি সেখান থেকে পালিয়ে গেলেন। পালিয়ে কোথায় এলেন? ইংল্যান্ডে এলেন। আচ্ছা। ইংল্যান্ডে এসে সেই তার ওপেন ফ্রেঞ্চ আর্মিকে দিয়ে তিনি আবার যুদ্ধ করে সেই ফ্রান্সকে দখল করেছেন। তো কাজেই এই যে স্রোতের পক্ষে শুধু হাঁটা, বাতাস তোলা, কথা বলা, এটার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার হয় না। শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, তারপর শেষে তিনি হেলিকপ্টারে করে চলে গেছেন, তো তাকে আমরা দুটো গালি দিয়ে দিলাম, তিনি পালিয়ে গেছেন, মহিলা ইত্যাদি 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 ইত্যাদি, এটা তেলাপোকাও পারে। কিন্তু তিনি যে আবার ফিরে আসতে পারেন, ফিরে আসার শক্তি আছে, সামর্থ্য আছে, দেয়ার ইজ এ পসিবিলিটিস। তিনি যদি এই বিষয়টাকে যদি আমরা মূল্যায়ন করে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি, তিনি যদি নাও আসেন তবু আমাদের ক্ষয়ক্ষতি কম হবে। আর যদি তিনি আসেন তবু আমাদের যে আত্মরক্ষার যে অবস্থা সেটা ভালো হবে তুলনামূলকভাবে। বোঝার চেষ্টা করুন, এখন যারা আছেন ক্ষমতাতে তারা সবাই শেখ হাসিনার জমানার 17 বছরের নির্যাতন নিষ্পেষণে ভীত সন্ত্রস্ত। এখন যত বীর দেখেন তারা সবাই এখনো ভীত। এখন ভীত মানে কি, আপনি যদি এখন শেখ হাসিনার একটা ছবি তাদের সামনে এনে পিছনে মানে একজন লোক হঠাৎ দাঁড়িয়ে আছে, আপনার এখানে টকশোতে আছে, হঠাৎ করে একটা 3D শেখ হাসিনার ছবি সামনে রাখবেন আর পিছনে মনে করবেন একটা বাঁশিতে ফু দিবেন আর বলবেন হারুন আসছে, ডিবি হারুন আসছে। আপনি দেখবেন যে এই জায়গার যে ওয়ালগুলো আছে, এই পিছনে যে টেলিভিশন আছে, কোন ফাঁকে যে একটা গুঁতে দিয়ে ভেঙে ফেলছে যে মানুষ, বুড়ো বুড়ো মানুষ, এই যে ওনার মতো বয়স্ক মানুষ, হঠাৎ করে দেখবেন তার শরীরে ভাস্কো দা গামার মতো শক্তি চলে আসছে বা বিশ্ববিজয় গামার মতো শক্তি চলে আসছে। চেয়ার থেকে একটা লাফ দিয়ে সে এমন জোরে কাণ্ডজ্ঞান হয়ে একটা টেলিভিশনের স্ক্রিন ভেঙে ফেলবে। এই হলো অবস্থা। মূল ব্যাপারটা হলো কি জানেন? তো আপনি এটা বিশ্বাস করেন যে শেখ হাসিনা এবং তার যে সেট ছিলেন, আপনি যে ডিবি হারুনের কথা বললেন, আইজিপি ছিলেন একজন, বেনজির ছিলেন, বেনজির সাহেব ছিলেন, মানে ওই যে সেট, তার যারা সৈন্য সামন্ত কিংবা তাদেরকে এখন লোকজন ভয় পায়। সো তারা ওইভাবে করেই আবার আসবেন? না, তারা আসবেন কেন আই ডোন্ট নো, বিকজ এখানে দুটো বিষয় আছে। একটা হলো শেখ হাসিনা এবং তার পলিটিক্যাল উইংস, সেটা আসার সম্ভাবনা যদি আসার যতটা সম্ভাবনা, সেই তুলনায় তার যে রাষ্ট্রীয় বাহিনীর যে শক্তি, সেটা তো একটা বিশেষ প্রসিডিউর মাধ্যমে তারা এসেও কিছু করতে পারবে না। কিন্তু তার যে বাহিনী, ধরেন তার যে সকল গুন্ডা ছিল, পান্ডা ছিল, তার যে সকল ছাত্রলীগের ক্যাডার ছিল, তার যে সকল পলিটিক্যাল লিডার ছিল, তার যে সকল আন্ডারওয়ার্ল্ডের ডন ছিল, তার যে সমস্ত বিজনেস টাইকুন ছিল যারা টাকা জোগাতো, তারা তো বেঁচে আছে এবং বেটার দ্যান বিফোর। তারা এখন বাংলাদেশের মাসি বাদ দিয়ে কেউ সুইজারল্যান্ডে আছে, কেউ জার্মানিতে আছে, কেউ এসে আছে। তারা বাংলাদেশ থেকে যে টাকাগুলো নিয়েছে, এইগুলোকে বাংলা টাকাতে এখন অবমূল্যায়ন হয়েছে। এই টাকা তারা ট্রান্সফার করে এই টাকাকে তারা ডলার বানিয়েছে, ফলে ডলারের মূল্য তো বেড়ে গেছে। ফলে যারা টাকা চুরি করে বাংলাদেশ থেকে গিয়েছে, আপনি যদি বলেন চুরি করে পাচার করে যেভাবে করেন না কেন, তাদের সম্পদ স্ফীত হয়েছে, কমেনি। আর আমরা বাংলাদেশে যেটা আছি, যাদের 100 টাকা ছিল 2 বছর আগে, সেটা এখন কমে সরকারি হিসেবে 50 টাকা হয়ে গেছে। তো যার জন্য একটা শক্তি, ধরেন আপনি আগ্নেয়গিরির লাভা ভূপৃষ্ঠে টকবক করে ফুটছে, আপনি চাপা দিয়ে রেখেছেন। ইট ডাজ নট মিন যে এই ভিসুভিয়াসের যে লাভা, এটা আর বের হবে না। আচ্ছা, সোহরাব হাসান, আমাদের আলোচনার টপিক ছিল অন্যরকম, যেহেতু আপনি এই বিষয়টা তুললেন, আপনি কি এই বিষয়ে বলবেন যে শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাননি, এটা যুদ্ধের একটা কৌশল হিসাবে তিনি জাস্ট একটু? না, এটা আমি কিন্তু একেবারে পালিয়ে ওইভাবে বলিনি। আমি বলি যে একেবারে উনি পালাই গেছেন এভাবে 100% এভাবে বলা, ইট ইজ ভেরি আনফেয়ার। এটা ফেয়ার হলো অনেকগুলো বিষয় রিয়ালিটি, যে তিনি যেটা চলে আসছে, তাকে বলা হয়েছিল আপনি যান, তিনি যেতে চাননি, তিনি বলছেন আমি মরবো, আমি যাব না, এটা তো এখন ওপেন সিক্রেট। তারপরে সেনাপ্রধান শেখ রেহানাকে বলেছে, জয়কে টেলিফোন করেছে, তাকে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে। এখন শেখ হাসিনা বলছে যে আমাকে প্রথমে বলা হয়েছে আপনাকে এখান থেকে সরিয়ে টুঙ্গিপাড়া নেওয়া হবে। এখন সে টুঙ্গিপাড়া না নিয়ে এরপর তারাকে হেলিকপ্টার করে
সামরিক বাহিনীর একটা নির্দিষ্ট জায়গায় নেওয়া হয়েছে, এরপরে সামরিক প্লেনে করে ভারতের অন্য একটা জায়গায় নেওয়া হয়েছে। আমাদের সীমান্ত, আমাদের সশস্ত্র বাহিনীর যে এয়ারক্রাফটে করে তাকে পাড়ি দেওয়া হয়েছে, এরপর ভারতীয় সেনাবাহিনী তাকে মানে গ্রহণ কিছুটা করেছে। এখানে মিক্স বিষয় ছিল, মানে হ্যাঁ, তাকে জোর সেনাবাহিনী, করা- ইট ইজ ওপেন সিক্রেট। এবং আমরা সেইখানে কি করেছি, আমরা সেই গুগলের যে ম্যাপে সেখানে দেখছি, এরপরে ভারতীয় বাংলাদেশের সীমান্ত পার করে দিয়েছে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী। এরপর ভারতীয় বিমান বাহিনী তাকে গ্রহণ করেছে। ভারতীয় বিমান বাহিনী গ্রহণ করে আবার তাকে যেন আকাশে কেউ আক্রমণ করতে না পারে, এই জন্য তাকে বিশেষ প্রোটোকল দিয়ে তাকে দিল্লি সামরিক ঘাঁটিতে সেখানে নামানো হয়েছে। ইটস ওপেন সিক্রেট ফর অল। আপনি এখানে পালানো দেখলেন কোথায়? পালানো মানছে, পালিয়েছে কে? পালিয়েছে বিচারপতি মানিক, মানে যারা সীমান্ত দিয়ে যারা পালিয়েছে বিচারপতি মালিক। পালানোর চেষ্টা করেছে ধরেন সালমানুর রহমান সাহেব, ধরে তাকে ধরার পর তার দাড়ি মোচ কামিয়ে সুন্দর করে মানে পালানো বলতে কি, যে আমি রাতের আধারে একটা ঘরের মধ্যে পালিয়েছে কি, ওই যে আচ্ছা, যে এরা বলেছে, ওই যে যেমন মানে পররাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করে বলেছে যে আমি অনেক দিন পালিয়েছিলাম, এই ঘর থেকে ওই ঘরে গিয়েছি। মোমেন সাহেব, আমি একবার দাড়ি কামিয়েছি, চুল কামিয়েছি, তারপরে সেখান থেকে খুব কষ্ট হয়েছে আমার পালাতে, তারপর এখানে গেছি, এইগুলোকে বলে পালা। আচ্ছা, আচ্ছা, পরিষ্কার। যদি সোহরাব হাসান যদি এই বিষয়টা নিয়ে বলেন, এটা কি আপনি কি বলবেন? 5ই আগস্ট শেখ হাসিনা, না, শেখ হাসিনার বিরুদ্ধে তো গণ অভ্যুত্থান হয়েছে তার সরকারের বিরুদ্ধে, এবং গণ অভ্যুত্থানে ওই সরকারের পতন হয়েছে। তার বন্দোবস্তটা কি হয়েছে এটি রাজনৈতিক পরিসরে বেশ বিতর্ক আছে, এবং কিভাবে রনি ভাই যে যে কথা বলেছেন তার পক্ষেও কিন্তু যুক্তি আছে। এর বিকল্প কি হতে পারত? তার পক্ষে যুক্তি বলতে যে সেটি না, এই যুক্তির পক্ষে, আচ্ছা, এই এসে এক হচ্ছে যে রাজনৈতিক পরিসরে এখন যে কথাটি বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে এই গণ অভ্যুত্থান তো সাধারণ মানুষ নেমে গেছে, এবং তার সেটি প্রতিরোধ করার ক্ষমতা তখনকার যারা ক্ষমতায় ছিলেন না, সরকারের ছিল না। দ্বিতীয় হচ্ছে যে এই যে বিষয়টি হয়তো ভবিষ্যতে হয়তো উদ্ঘাটিত হবে, যে যারা বাইরে থেকে এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছে তারাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পার হয়ে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন কিনা। এবং এক্ষেত্রে শুধু বাংলাদেশ ও ভারত নয়, যুক্তরাষ্ট্রের নামও শোনা যাচ্ছে, যে যুক্তরাষ্ট্রও চেয়েছে যে শেখ হাসিনা নিরাপদ জায়গায় অবস্থান করুক, নিরাপদ আশ্রয় পান। এখন সেটি বীর বেশে পালিয়েছেন না জীবনের ভয়ে পালিয়েছেন, সেটি তো এই বিতর্ক থাকবে। বিষয় হচ্ছে এখানে রাজনৈতিক মীমাংসা বা শেখ হাসিনার যে ফিরে আসার কথা বলছেন, এটি কিন্তু সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তার যে বক্তব্য সেটা কিন্তু আমাদের চিন্তিত করে, আমাদের ভাবায়। শেখ হাসিনার কথা বাদ দিন বা আওয়ামী লীগের যে উদ্দেশ্যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, আইনের শাসন, ন্যায় বিচার, সামাজিক মর্যাদা, বৈষম্য দূর এবং একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা, সেটি কতটা হয়েছে? একটি নির্বাচন হয়েছে, কিন্তু মাহফুজ আলমের যে বয়ান, যে তিনি 1, 2, 3, 4 করে প্রায় 15টি দিয়েছেন, সেখানে বলেছেন যে শেখ হাসিনার পর তো এই সুশাসন হওয়ার কথা হয়নি, মব শাসন হয়েছে, মুক্তিযুদ্ধকে 24-এর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, ডানপন্থার উত্থান ঘটেছে, ধর্মবাদী দলের উত্থান ঘটেছে, মাজার দরগা ভাঙা হয়েছে, বাউল শিল্পীদের উপর আক্রমণ করা হয়েছে, বাউল শিল্পীকে একজন পীরকে কবর থেকে তুলে এনে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এই যে ঘটনাগুলো, এটি কি এর সাথে গণ অভ্যুত্থানের কি সম্পর্ক ছিল? তাহলে হয় গণ অভ্যুত্থান যারা করেছে পরবর্তীকালে তারা ক্ষমতায় আসেনি, অথবা তারা ওয়াদার বরখেলাপ করেছে। আমাদের প্রতিটি, শুধু এবারেই নয়, 90-এর গণ অভ্যুত্থানের পরেও, এমনকি মুক্তিযুদ্ধের পরেও, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর আমরা কি সেই আকাঙ্ক্ষা পূরণে ক্ষমতাসীনরা যথাযথ ভূমিকা নিয়েছেন, দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, বা মানুষের মুক্তিযুদ্ধ ছিল মুক্তি ঘটেছে। এবং 24শে জুলাই অভ্যুত্থানকারীরা বলেছেন, সবাই বলেছে যে এটা তারা বলেছেন এটা দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজটি 24শে হয়েছে। এই স্লোগান কিন্তু 72-এর পর জাসদ এই স্লোগান দিতেন।
যে এই মুক্তিযুদ্ধ ছিল 71-এর মুক্তিযুদ্ধ ছিল অসমাপ্ত, আহ, এখন আমরা সমাপ্ত মুক্তিযুদ্ধ করব, সেটা হচ্ছে আপনি জানেন যে আনফিনিশড রেভলিউশন, লরেন্স লিপসুজের একটা বিখ্যাত বই ছিল, সেটি কর্নেল তাহের এবং জাসদের রাজনীতিকে কেন্দ্র করে, রাজনীতিকে নিয়েই লেখা। এখন কথা হচ্ছে আমরা কোথায় যেতে চাই। আমরা বারবার আন্দোলন করি, সংগ্রাম করি, গণ অভ্যুত্থান করি, কিন্তু কোথায় যেতে চাই সেই জায়গাটা ঠিক করতে পারি না। যেটা মাহবুব আলমের এই যে তার যে পয়েন্টগুলো, যে বক্তব্য, যে আমরা তো কোথাও যাইনি, বরং আমরা পিছনে সরে গেছি। যদি পিছনেই সরে যাই তাহলে শেখ হাসিনাকে সরানোর যে যৌক্তিকতা সেটা কোথায় থাকে? এর অর্থ না যে শেখ হাসিনাকে সরানোটা অন্যায় হয়েছে। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মাধ্যমেই তিনি বিতাড়িত হয়েছেন, তিনি চলে গেছেন। এখন এই মীমাংসাটা কিভাবে হবে, যেটির রনি ভাই আসার আগে আমি যেটা বলছিলাম, এর একটা রাজনৈতিক মীমাংসা প্রয়োজন। 71-এর রাজনৈতিক মীমাংসা করতে পারেনি বলেই পাকিস্তানি শাসকবর্গ মুক্তিযুদ্ধ হয়েছিল। 90-এও কিন্তু অভ্যুত্থান হয়েছিল, এই রাজনৈতিক প্রশ্নের মীমাংসা করতে পারেনি। ধারণা ছিল যে 24-এ এই রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হবে, অর্থাৎ বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক তার মর্যাদা পাবে, সেটা অর্থনৈতিক মর্যাদা, সামাজিক মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা, কিন্তু সেটা কি পেয়েছে? এ কারণেই একটা উদ্বেগের কারণ। যদি আমরা 24 থেকে প্রশ্ন আসে কেন, 24-এর গণ অভ্যুত্থানের পর যদি আমরা সুশাসন দিতে পারতাম, আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতাম, কোথাও যদি মব না হতো, কোথাও যদি ডানপন্থার উত্থান না হতো, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ সেগুলো যদি আমরা ধারণ করতে পারতাম, আমরা সেগুলো সমুন্নত রাখতে পারতাম, অর্থাৎ মানুষের মুক্তি যদি নিশ্চিত হতো, তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগের যে উপস্থিতি, সরব অথবা নীরব যাই হোক, বা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে এত কথা হচ্ছে, সেটা কিন্তু হতো না। সুতরাং অভ্যুত্থানকারীদের বা অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে সেই জনগোষ্ঠীর ব্যর্থতার কারণেই কিন্তু আওয়ামী লীগের উপস্থিতিটা, যেমন 90-এর পর দুই দলই তো শাসন করেছে। আপনি কি এখনই এর ব্যর্থতা দেখেন, মানে ক্ষমতাসীন দলের না, রাজনৈতিক প্রক্রিয়ার? এই ক্ষমতাসীন দল বিএনপি তো 3 মাস আসছে, 3 মাসের মধ্যে এই ব্যর্থতা, সফলতা ব্যর্থতা এই করার নয়। কিন্তু যে সরকারটি অঙ্গীকার করেছিল যে আমরা জুলাই অভ্যুত্থানের যে লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ এটা বাস্তবায়ন করব, সেই সরকারটি পারেনি। এবং এখন তো দেখা যাচ্ছে তারা যে রুটিন কাজ, যে কোনো সরকারের, তত্ত্বাবধায়ক হোক, অন্তরীণ হোক, বা অনির্বাচিত হোক, সামরিক হোক, তার একটা রুটিন কাজ থাকে দেশ পরিচালনার। মানুষের নাগরিকদের ন্যূনতম যে চাহিদা, অধিকার, সেটাও পারেনি। হামের টিকার সংকটটা হচ্ছে অন্যতম। সেটা অন্তর্বর্তী সরকারের কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের। নতুন সরকার এখনো আমি স্পষ্ট না নতুন সরকার কি রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এগোবে। কখনো মনে হয়েছে, যেমন নির্বাচনের আগে কিন্তু বিএনপির নেতাদের বক্তৃতা বিবৃতিতে মনে হয়েছিল তারা আওয়ামী লীগকে পুনর্বাসন, মানে আওয়ামী লীগের ফিরে আসাটাকে তারা বাধা দেবে না। অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছিল, তালা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু যখন বিরোধী দল এটার বিরুদ্ধে আওয়াজ তুললো এবং একটা আন্দোলনের ভয় দেখালো, তখন কিন্তু আবার সেটা বন্ধ হয়ে গেল, সেই অফিস খোলা বন্ধ হলো। বেশ রাজনৈতিক পরিসরে আলোচনা হয়েছিল। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের দল হিসাবে এখন নিষিদ্ধ নয়, তার কার্যক্রম নিষিদ্ধ। তার কার্য তো সেটা দলই নিষিদ্ধ, কিন্তু দলীয় কাঠামো নিষিদ্ধ না। যে এর আগে তো কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছে, ডিএল নিষিদ্ধ হয়েছে, জাসদ নিষিদ্ধ হয়েছে। এখন যে বিষয়টি, তবে বিএনপি আমার ধারণা যে বিএনপি পরিস্থিতি অবলোকন করছেন, তারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন যে কোন পদক্ষেপ নিলে তাদের জন্য ভালো। আচ্ছা, সামগ্রিকভাবে কি ব্যাপারটা এরকম যে হ্যাঁ আগেই ভালো ছিলাম, এরকম ব্যাপারটা? না, আগেই ভালো ছিলাম তো কেউ বলবে পাকিস্তান আমলেই ভালো ছিলাম, তা এর অর্থ যে পাকিস্তান আমলে ফিরে যাবে? আওয়ামী লীগের আমলের কথা বলছি আমি। বলছি যে কোনো আমলে, কখন বলে হতাশা থেকে, ক্ষোভ থেকে। এখন আজকে চালের দাম যদি 150 টাকা হয়, মানুষ তো বলবে যে এই সরকার মানে গণবিরোধী অবস্থান, মানে এই সরকার দেশ চালাতে পারছে না। এখন কথা হচ্ছে এটা হলো তুলনাটা হয় কখন? তুলনাটা হয় যখন আমরা খারাপ করি বা সরকার খারাপ করে। ভালো হলে কিন্তু সেটা কখনোই বলবে না। আচ্ছা, পরিষ্কার। আওয়ামী লীগ চলে যাওয়ার পর খুব কম ক্ষেত্রেই দেখাতে পেরেছে এই
যারা অন্তর্বর্তী সরকারে ছিল যে তারা সাফল্য দেখাইছে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। হ্যাঁ, রাজনৈতিক ক্ষেত্রে একটা সাফল্য আছে, মোটামুটি একটা নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন, আচ্ছা, যেটি 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, এই নির্বাচনে ভোট দিতে পেরেছে যারা ভোট দিতে গিয়েছে। আচ্ছা, গোলাম মোল্লা রনি, এই বিষয়টা নিয়ে বলবেন যে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারের প্রায় 100 দিন হতে চললো, এই সরকারকে কি বলবেন? এ সরকার তো অনেক সুন্দর সুন্দর কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ইভি মানে ওই ট্রাক, যেটা ইলেকট্রিক ট্রাক বাংলাদেশে উদ্ভাবিত হয়েছে, সেটা সে নিজে চালালো। তারপর শেষে সে শিশুদের কার্ড চালালো। এরপর একজন বিশেষ অটিস্টিক ম্যান সে একটা গাড়ি বানালো, সেটাও সে চালালো। তো চালানোর পরে এই যে এখন এত একটা সহজ সরল স্বাভাবিক সুন্দর সাবলীল একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এটা বাংলাদেশে এটা অতিপূর্বে কখনো হয়নি। আমাদের দেশে তো একজন চেয়ারম্যান হলেই তার মাথার উপর ছাতি ধরার জন্য একটা লোক লাগে, জুতো টানার জন্য একটা লোক লাগে, সে আরও অনেক কিছু করে। আচ্ছা, তো সেই তুলনায় একজন প্রধানমন্ত্রী, এই বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী এলো গত 100 দিনে মূলত আমাদেরকে ডিস্টার্ব করার মতো কোনো কাজ এখন পর্যন্ত সে করেনি। সে বরং যেটা করেছে যে আমাদের যাতে ডিস্টার্ব কম হয়, যেমন সে তার গাড়ি বহর ছোট করেছে, তারপর সে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে আমাদের পথ বন্ধ করেনি, মানে যেগুলিকে বলে সোশ্যাল নুইসেন্স, এই জিনিসগুলো তিনি করেননি। তো অ্যাজ এ ম্যান হিসেবে এই জিনিসগুলো মানে বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। আচ্ছা, মানে এটা প্রশংসা আমি করলাম না, প্রশংসা না করে বললাম যে এরকম একটা প্রধানমন্ত্রী এরকম যদি করতো আমরা হয়তো মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম, বাট সেই কাজগুলো তিনি করছেন। আর তার মন্ত্রিসভা? আর না, তার মন্ত্রিসভা না, তাকে নিয়েই বলি, তার মন্ত্রিসভা বলে লাভ নাই, বিকজ এই মন্ত্রীদেরকে তো আসলে সেই সিলেক্ট করেছে। কাজে এই মন্ত্রীদের যত কাজকর্মের জন্য প্রধানমন্ত্রীকেই দায় নিতে হবে। 2 নম্বর হলো প্রধানমন্ত্রীর যে অফুরন্ত ক্ষমতা, তার যদি কোনো মন্ত্রীকে অপছন্দ হয়, ভালো না লাগে, সে আজকে বলে দিতে পারে যে ইউ আর নো মোর ফ্রম টুমরো, অর লিভ ইট নট ফর ইভেন ফর আফটার 1 আওয়ার, জাস্ট গেট আউট, বলে দিতে পারে। যখন সে মন্ত্রীকে সেই কাজ করছে না, তারপরে মন্ত্রীকে তিনি রেখে দিয়েছেন, মন্ত্রীকে তিনি নিয়োগ দিয়েছেন, ইট মিনস এই মন্ত্রী পরিষদের সমস্ত দায় দায়িত্ব প্রধানমন্ত্রীর। আমাদের দেশের মানুষের যে স্বাভাবিক একটা চরিত্র হলো, আমরা খুব ভয় পাই, আজরাইলকে ভয় পাই। এই জন্য হয় কি দেখবেন যে আমাদের বাংলাদেশে সবাই সবারই গালাগালি করে, আজরাইলকে কেউ গালাগালি করে না। এবং ছেলে মেয়ের নাম মানুষে অনেক কিছু রাখে, পসা রাখে, গদা রাখে, ঝিনুক রাখে, ঝিনুই রাখে, কিন্তু আজরাইল নামে মানে জিব্রাইলও রাখে কারো নাম, কিন্তু আজরাইল কারো নাম রাখছে আমি এখন পর্যন্ত শুনিনি। তো এখন মূল ব্যাপারে এই জন্য হয় কি যে প্রধানমন্ত্রীর হাতে যেহেতু সকল ক্ষমতা, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সকল ক্ষমতা, এই জন্য তাদেরকে খুব কৌশলে সব দোষ আইজির, আবার যারা আইজিকে ভয় পায় সব দোষ এসপির, যারা এসপিকে ভয় পায় সব দোষ ওসির। এখন প্রধানমন্ত্রীকে আসলে সবাই একটা রিলিফ দিতে চাচ্ছে। হ্যাঁ, মানে প্রধানমন্ত্রীকে বলে যে উনি এক নিরপরাধ লোক, এক ভালো মানুষ, খুবই ভালো মানুষ, উনি কি করবে, উনি একা নিজে মানে এই কাজ কি করবে, ওনার মন্ত্রীরা তো ওনার সাথে পেরে উঠছে না। এগুলো হলো ফ্ল্যাটারিং, দালালি করার একটা নিউ ডাইমেনশন, হ্যাঁ, তাবেদারি করার একটা নিউ ডাইমেনশন। কথাটা হবে এইরকম, জাস্ট এইরকম, কিরকম জাস্ট একটা কাহিনী বলি। খলিফা আবুল মনসুর আল মনসুর হলো হারুন আর রশিদের দাদা। খলিফা আল মনসুর বিখ্যাত খলিফা, আব্বাসীয় খলিফা। তো তিনি তার রাজত্ব কথা আপনি বুঝেন যে আজকের খলিফাদের আব্বাসীয় খিলাফত মানে প্রায় 60 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা তার ভারতের, আজকের আধুনিক ভারতের দ্বিগুণ। তো তিনি মাঝে মধ্যে এই লোক আনতেন, ডেকে নিয়ে হতো যে একটা পাগল নিয়ে আসো, একটা সাধারণ লোক নিয়ে আসো, বা এমন লোক নিয়ে এসো যে আমাকে সত্য কথা বলে। এই কারণে হলো রাজদরবারে প্রতিটি মুহূর্তে তাকে মিথ্যা কথা বলা হতো, এবং তার কাছে যারা আসতো নিজেরা সাধু অন্যরা খারাপ। তো ওইরকম একদিন সে খুব ক্লান্ত হয়ে গেল, বলে যে আজকে আমি সারাদিন এত মিথ্যা কথা শুনছি আর এত কিছু হচ্ছে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না, ফলে তুমি এমন একজন লোক নিয়ে আসো যে কিনা রাজার সামনে মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে সব কিছু। তো লোকজন বলো যে একজন উপযুক্ত লোক আছে, ওয়াসিল ইবনে আতা। এই যে আমি কাহিনীটা বলছি এটা হলো ইহইয়া উলুমউদ্দিন ইমাম গাজ্জালির রহমতুল্লাহ আলাইহির বইতে লেখা এই কাহিনী। তো বলছে মদিনার সবচেয়ে মশহুর ওলি আল্লাহ ওয়াসিল ইবনে আতা, তিনি এখন এই বাগদাদে আছেন, আপনি যদি চান তাকে নিয়ে আসি। তো যাও নিয়ে আসো। তো এই ওয়াসিল ইবনে আতাকে নিয়ে আসা হলো। তো উনি যখন ওয়াসিল ইবনে আতা রাজদরবারে ঢুকলেন, তখন একটা বিচার চলতেছিল। বিচারটা হলো মদিনাতে খলিফা মনসুরের যিনি গভর্নর, সেই গভর্নরের ওখানে উপস্থিত, আর গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করার জন্য মদিনার 3টি সম্প্রদায় গোত্র তারা আসছে।
এই দুই গ্রুপ মানে গভর্নরের গ্রুপ আর ওই গ্রুপ ঝগড়া করছে। তো ওই গ্রুপ তারা বলতেছে যে এই গভর্নর খুব খারাপ, আর গভর্নর বলতেছে এরা খুব খারাপ। কিন্তু খলিফা বুঝতে পারছেন উভয় পক্ষ এমন সুন্দর করে দাবি দেওয়া করছে, এমন সময় ওয়াসিল ইবনে আতা সেখানে উপস্থিত। তো এই উভয় পক্ষই বলে এই যে একজন সৎ লোক আসছে, হুজুর আলাম্পনা আপনি এর কাছে জিজ্ঞাসা করেন আপনার এই গভর্নর কেমন। মদিনার অধিবাসীরা বলতেছে। তো গভর্নর বলছে হ্যাঁ জিজ্ঞাসা করেন। তো গভর্নর বলতেছে প্রথম যে ওই অধিবাসীদের এদের কথা জিজ্ঞাসা করেন, এরা যে কত খারাপ উনি বলুক। তো খলিফা বললেন যে আচ্ছা বলো তো এই যে যে সমস্ত লোক আমার গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করছে এদের ব্যাপারে আপনার বক্তব্য কি? বলছে এরা খুব বজ্জাত, ভীষণ রকম বজ্জাত, এরা চুরি চামারি রাহাজানি এমন কোনো মন্দ কাজ নাই যে না করে। আর এদের যখন কোনো কাজ না থাকে এরা তখন ফন্দি ফিকির করে কি করে শয়তানি করা যায়, এবং এরা যেখানে থাকে সেখানে শয়তানের দরকার হয় না। তখন গভর্নর বলতেছে যে দেখছেন আমি এতক্ষণ যাবত যে বলছিলাম এখন অস্বীকার করুক। তো ওই লোকগুলো মাথা নোয়ায় রাখছে, যেহেতু সত্য কথা। এখন সেই লোকগুলো বলছে যে উনি যা বলছেন সত্য বলছেন, এবার ওনার কাছে আপনার এই গভর্নরের কথা জিজ্ঞাসা করেন সে কেমন। তো খলিফা জিজ্ঞেস করলেন যে আমার এই গভর্নর কেমন। বলছে আপনার গভর্নরের মতো তো খারাপ লোক নাই, এ যেখানে যায় সেখানে মানুষের আর জাহান্নামের দরকার হয় না। এ নিজে মন্দ আর সারাক্ষণ মন্দ লোক নিয়ে চলে, এবং তার যে রাজদরবার সেই রাজদরবারে রীতিমতো একটা পৈশাসিক কাণ্ড ঘটে। যত তার রাজ্যের মদিনার খারাপ লোক সব সেই নিয়ে বসে থাকে, এবং ওখানের পরিবেশ দেখে ওর মধ্যে যে কোনো ভালো লোকও কি দেবে এই অবস্থা সে রাখে না। মানে খলিফা শুনে তো তেলে বেগুনে রেগে গেল, এই এরকম একটা খারাপ লোক মানে আমি নিয়োগ দিছি, তুমি তো এতক্ষণ খুব বাহাদুরি দেখাচ্ছি, এখন বলো 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 কি বলো। তো এখন গভর্নর বলতেছে হুজুর উনি ঠিকই বলেছেন, তবে আপনার সম্পর্কে একটু জিজ্ঞাসা করেন, আপনার সম্পর্কে জিজ্ঞেস করেন। তো খলিফা মনসুর বলতেছেন যে আচ্ছা বলেন, আপনি বলেন আমার সম্পর্কে আপনার ধারণা কি। তো বলে যে এই যে লোকগুলো যা শয়তানি করে আর এই আপনার গভর্নর যে শয়তানি করে এগুলো সব একত্র করলে যা হয় আপনি তার চেয়েও খারাপ। এর কারণ হলো আপনি এই গভর্নরকে নিয়োগ দিয়েছেন। তো এখন খলিফা মনসুর বলতেছে যে আমি সত্য শুনতে চেয়েছি, কিন্তু এত নির্মম সত্য শোনার মতো যোগ্যতা আমার অর্জন হয় নাই। ওনাকে তাড়াতাড়ি আমার সামনে থেকে সরাও, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, ওকে নিয়ে যাও আমার সামনে থেকে। ঠিক সেম ঘটনা ফেরাউনের জমানাতে ঘটেছে। তো এইটা কিন্তু এখনো চলছে। দেখেন এই কাহিনী কিন্তু কত আগে, কিন্তু এখনো চলছে। এখন আমার ঘটনা এই খলিফাকে আর এখন এই মন্ত্রিসভার গভর্নর কারা? না এখন তো সবাই এখানে, যদি খলিফা ধরেন, শেখ হাসিনা যদি খলিফা ধরেন, গভর্নর যদি ধরেন, তার মন্ত্রী পরিষদ ধরেন, আবার এখন যদি আপনি ধরেন আপনাকে যদি বলেন যে তারেক রহমান ওই খলিফার মতো মানে কোনো দোষই করে নাই, কোনো কিছু করে নাই, সব দোষ স্বরাষ্ট্রমন্ত্রীর। আবার যদি স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই করে না, সব দোষ হলো কক্সবাজারের ইয়াবা বদির, এগুলো হবে না। আমাদের ইমান হবে সেই পর্যায়ের যখন আমরা বলতে পারবো সত্যি কথা, যিনি লিডার তাকে দায়িত্ব নিতে হবে। এখন যদি মন্ত্রী তার মন্ত্রণালয় চালাতে না পারেন, হি শুড রিজাইন। প্রধানমন্ত্রী যদি তার মন্ত্রী পরিষদ নিয়ন্ত্রণ করতে না পারেন, হি শুড রিজাইন। কে তাকে বলেছে এখানে থাকার জন্য? কিন্তু আমরা যারা বড় বড় বুদ্ধিজীবী, এমন বুদ্ধিজীবী, আমাদের যে বুদ্ধি আছে তা প্রমাণ করার জন্য আমরা চুলে মানে মানে আলাদা লাগাই, জেল লাগাই চুল খাড়া খাড়া করে রাখি। অনেকে আবার করি মোস্ট হোস কামাই হিটলারের মতো আবার মানে বড় করে রাখে, বা যেখান দিয়ে করে রাখে। আমাদের যে বুদ্ধি আছে লোকজন বুঝতে হবে। এই বুদ্ধি নিয়ে আমরা সারাদিন চিন্তা করি ক্ষমতা কার আছে, এই ক্ষমতাধর লোকের সমালোচনা করা যাবে না, আর ক্ষমতা যাদের নাই তাকে আচ্ছা মতো গুতাতে হবে। এই হলো অবস্থা। এতে করে রাষ্ট্রের উন্নয়ন হবে না। আচ্ছা, পরিষ্কার। সোহরাব হাসান, এই বিষয়টা নিয়ে বলেন যে কালকে প্রধানমন্ত্রী ময়মনসিংহে একটা প্রোগ্রামে উনি বলেছেন যে নানা ইস্যুতে আন্দোলনকারীরা পতিত সরকারের সাথে যোগাযোগ রাখছে। আন্দোলন তো করছে বিরোধী দল, এখন আপনার কি মনে হয় জামায়াত এনসিপির সাথে আওয়ামী লীগের কোনো যোগসাযোগ হওয়া কি সম্ভব? আসলে আমাদের নেতারা, মন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রীও রাজনৈতিক পরিসরে বা সভা সমাবেশে ময়দানে যে বক্তৃতা দেন সেটা তারা কতটা বিশ্বাস করেন বা কতটা মন থেকে বলেন বা কতটা রাজনৈতিক তার নেতাকর্মীদের আশ্বস্ত করার জন্য বলেন, এই প্রশ্নটা কিন্তু আছেই। এটি আমি মনে করি যে বিরোধী দল যে বিএনপির বিরুদ্ধে নিরন্তর অভিযোগ করে আসছে সেটার একটা জবাব দেওয়ার চেষ্টা। বিরোধী দল থেকে কিন্তু বলা হয়, এনসিপি বা জামাত ইসলামী থেকে, যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা আঘাত হয়েছে, একটা সুসম্পর্ক করার চেষ্টা হয়েছে, নানা রকম তৎপরতা। এটি একটার তাদের অভিযোগ
যে ভারতের সাথে এই সরকারের সম্পর্ক, যে ভারতকে আস্থায় নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, এটি তারা প্রকাশ্যেই বলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাহলে ভারতকে আস্থায় নিলে তাহলে শেখ হাসিনার বিষয়ে ভারতের একটা অবস্থান নিশ্চয়ই আছে। সেখানকার সব রাজনৈতিক দল ঐকমত্য হয়ে তাকে আশ্রয় দিয়েছে, এবং এক ধরনের মানে সংবাদ মাধ্যমে যেটা আসে, এমনকি শেখ হাসিনা যেটি হিন্দুস্তান টাইমস না না, হ্যাঁ, হিন্দুস্তান টাইমস, হিন্দুস্তান টাইমসে যে লিখিত সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে যেমন ফিরে আসার কথা বলছেন। এখন ফিরে আসার মানে আমাদের রাজনৈতিকভাবে দেখতে হবে যে এই বক্তব্যকে বিরোধী দল মনে করে যে বিএনপির সাথে তাহলে কোনো রকম ধর্ম হয়েছে, এটারই জবাব দিয়েছেন। আর যেহেতু যে সরকারটি মাত্র 3 মাস, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের আওয়াজ, আর আওয়ামী লীগকে সরাতে 16 বছর লেগেছে, এই সরকারকে 6 মাসও লাগবে না, এই ধরনের বক্তব্য তো বিরোধী দল থেকে আসছে, এটারই জবাব দিয়েছে। এখন ষড়যন্ত্র করছে কিনা, আওয়ামী লীগের সাথে কার তলে তলে সম্পর্ক আছে, যদি সরকার জানে, নিশ্চয়ই তার গোয়েন্দা বাহিনী আছে, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা আছে, যদি জানে তাহলে প্রকাশ করে দেওয়া উচিত যে তারা প্রকাশ্যে এক কথা বলে, প্রকাশ্যে আওয়ামী লীগ কোনোভাবেই যাতে জায়গা না পায়, আর সেই দাবি জানাচ্ছে, আর অপ্রকাশ্যে বা গোপনে আওয়ামী লীগের সাথে আঘাত করছে বা কোনো রকম সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে। তো সরকারেরই দায়িত্ব এটা। আর বিরোধী দল যদি বলে, বিরোধী দলের হাতে কি প্রমাণ আছে, সরকার বিরোধী দলের কাছে প্রমাণ চাইতে পারে। আমি মনে করি যে এটি মানে তারা রাজনৈতিক একটা গুরুত্বের সঙ্গে বলছে কথাটি, না প্রতিপক্ষকে একটা এক ধরনের কথার জবাব দিল, একটা কি বলে পাল্টাপাল্টি আর কি। মানে এখানে এটা খুব গুরুত্ব বা তারা সিরিয়াসলি কেউ নিয়েছে বলে মনে হয় না। আপনার কাছে মনে হয় এটা কেউ মনে হয় না, কারণ যদি সেটা নিত, আওয়ামী লীগের সাথে যদি তলে তলে জামাত বা এনসিপির সম্পর্ক থাকতো, তাহলে তো তারা এই যে অধ্যাদেশ হলো আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা, তাহলে তো তারা তার বিরোধিতা করতো, আচ্ছা, যে এটা আইনে পরিণত না হোক। আচ্ছা, বরং লোকে মানে সাধারণ ধারণা যে বিএনপি এবং এনসিপি এবং জামাত ইসলামের দাবির মুখী বা তাদের চাওয়া বাস্তবায়ন করতে যেই বিএনপি আচ্ছা, এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটাকে, অধ্যাদেশকে আইনে পরিণত করেছে, অর্থাৎ তাকে খুশি, তাদের সন্তুষ্ট করার জন্য, যাতে জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এসব নিয়ে তারা জোরালো আওয়াজ না তোলে। আচ্ছা, পরিষ্কার গোলাম মাওলা রনি, আপনি একটা জায়গায় বলেছেন, আপনার একটা ভিডিও দেখলাম, সেখানে বলেছেন চাঁদাবাজি বন্ধে বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান যদি চালায় বিপদে পড়তে পারে। প্রশ্ন হচ্ছে, চাঁদাবাজি বন্ধে অভিযান যদি চালায় বিএনপি আসলে কেমন বিপদে পড়তে পারে? মারাত্মক বিপদে পড়বে। কারণ হলো এটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, যেখানে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়, কে সম্পৃক্ত নয়, এটা হিউজ কোশ্চেন। একজন মোহাম্মদপুরের এডিসি বলেছিলেন যে আমি যাকে চাঁদাবাজ মনে করি, ধরতে গিয়ে সামাজিকভাবে যেই লোকটাকে মনে করি যে এটা একটা রাজনৈতিক নেতা সম্মানিত, তার সাহায্য চাই, ফলে খুঁজতে গিয়ে দেখি সে হলো চাঁদাবাজির গডফাদার, এবং ভাইরাল হয়ে গেছে একজন এডিসির এই বক্তব্য। এখন যেটাকে বলা হয় পলিটিক্যাল ইকোনমি, সেই পলিটিক্যাল ইকোনমিতে চাঁদার যে ভাগাভাগিটা, এই ভাগাভাগিটা এমন জায়গাগুলোতে পৌঁছে যাচ্ছে, এটা হাম যেভাবে মনে করেন যে অলমোস্ট 98% হলো হামের বিস্তার, যেখানে 70% হলো করোনার বিস্তার, মানে আপনার রোগ জীবাণু ছড়ানোর যে বিস্তারটা, হাম আরও বেশি। আমার কাছে মনে হচ্ছে চাঁদাবাজির যে বিস্তারটা, এটা এখন হামের চাইতেও বেশি হয়ে গেছে। ধরেন একজন বড় নেতা, সে এইমাত্র মসজিদ থেকে আসছে, এখন আপনি একজন চাঁদাবাজ, এখন আপনি যে চাঁদাবাজ নেতা সাহেব জানেন না, লিডার আমার এই ভাই সেই ইটালিতে থাকে, সেই আপনার জন্য 2টো ক্যানারির স্যুট পাঠিয়ে দিয়েছে, 2টো স্যুটের দাম অ্যাটলিস্ট ধরেন 10 লাখ টাকা। নেতা মনে করলো এত সুন্দর একটা জিনিস, আচ্ছা ঠিক আছে রেখে দেই। এরপর ও বাড়ি গিয়ে বললো যে নেতা যে দেখো স্যুট, ওটা আমি কিনে দিছি বলে আবার ছবি নিয়ে বিভিন্ন জায়গায় ফেসবুকে দিয়ে সে চাঁদা আগে যা বাড়াইতো তার পরিমাণ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এইভাবে গত 2 বছর ধরে বিএনপির যত লোকজন আছে, এদের সংখ্যা এত বেশি, এবং এই লিস্ট, চাঁদাবাজদের লিস্ট মিলিটারির হাতে আছে, পুলিশের হাতে আছে, জনগণের হাতে আছে।
যখন এই অ্যাকশনগুলো শুরু হবে তখন একসাথে গণপিটুনি চলবে, মানে একসাথে পুলিশ যাদেরকে ধরবে তাদেরকে পাবলিকও মারবে, মিলিটারি যাদেরকে ধরবে তাদেরকে পুলিশও মারবে। কিন্তু বিএনপির সমস্যা কি? বিএনপির সমস্যা হলো মাঠ খালি হয়ে যাবে, তখন জামাতাই সেখানে জায়গাটা দখল করে ফেলবে, মাঠে কোনো লোক থাকবে না। মানে বিএনপি সবাই চাঁদাবাজি করে? বিরাট একটা অংশ চাঁদাবাজি করে এবং যারা মানে বিএনপি বলতে কি ধরেন কর্মী সমর্থক বলতে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ বা বিএনপি, বাংলাদেশে 6 কোটি লোক বিএনপি করে, 6 কোটি লোক আওয়ামী লীগ করে। এখন 6 কোটির মধ্যে ধরেন 60 লাখ লোক নেতাকর্মী আছে, যারা এই চেয়ারম্যান মেম্বার এলাকার যাকে হচ্ছে 60 লাখ লোক, 10% লোক ধরেন আপনি নেতাকর্মী আছে। এখন এই 10%-এর মধ্যে যদি 50 লাখ লোক যারা এই চাঁদাবাজির সাথে জড়িত হয়, যারা মিছিল করে, মিটিং করে, প্রধানমন্ত্রী যখন কোনো অনুষ্ঠান করতে যায়, মন্ত্রী এমপি সাহেব অনুষ্ঠান করতে যায়, সব কিছু আয়োজন করে তারা, এরপরে প্রতিপক্ষের সাথে মারামারি কাটাকাটি, তাদেরকে এলাকা থেকে তাড়ানো, এই পুরো কাজগুলো কিন্তু এই নেতাকর্মীরা করে। এখন যদি আপনি এদের একটা বিরাট অংশকে ধরে নিয়ে আসেন, বাকি অংশ এলাকা ছাড়া হয়, কিছু অংশ গণপিটুনি খায়, তাহলে ওই ভ্যাকুম জায়গাটা কারা দখল করবে? আওয়ামী লীগের লোক দখল করবে, সেই জায়গাটা জামাতের লোক দখল করবে, এবং তারা তখন সাথে সাথে মানে পাইকারি হারে বিরাট মিলাদ মাহফিল দিয়ে দেবে আজহারিকে নিয়ে, যে এইরকম সুযোগ আর পাই নাই। তখন এই মুহূর্তে যে অপারেশন ক্লিন হার্ট যেভাবে করতে যায়, পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। আপনি এর আগে দেখেন ওইবার যখন করিয়েছিল ওই সময়টাতে নারায়ণগঞ্জে ধরেন ডেভিডকে মেরে ফেলা হলো। তো ডেভিডকে মেরে ফেলার পরে নারায়ণগঞ্জ শহরে তাদের যে পাওয়ারটা ছিল, মাসেল পাওয়ারটা ছিল, সেই মাসেল পাওয়ারটা জিরো হয়ে যায়। এখন এটা দেখতে ভালো, সব কিছু ভালো, কিন্তু পরবর্তীতে বার কিন্তু ক্ষমতা আসতে পারেনি। ঢাকাতে পিসি হান্নান, মুরগি মিলন, টোকাই সাগর, এই সবগুলোই কিন্তু মানে তাদের একটা পাওয়ার হোল্ড করতো। এখন যারা ধরেন ময়লার ব্যবসা করছে, মুরগির বাজারের চাঁদাবাজি করছে, গুলিস্তানের চাঁদাবাজি করছে, সিটি কর্পোরেশনের চাঁদাবাজি করছে, তারা শুধু চাঁদাবাজি করছে না, তারা একই সাথে নেতাদের সংসার চালাচ্ছে, তারা একই সঙ্গে সেই ওখানকার আইন শৃঙ্খলা রক্ষা করছে, প্রতিপক্ষকে ঠ্যাঙাচ্ছে। সব মিলিয়ে এটার যে একটা পলিটিক্যাল ইকোনমি, সেই ইকোনমির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে রেখেছে। এটা নিউক্লিয়াস, যেভাবে ধরেন আকাশে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো চলতে থাকে একটা মাধ্যাকর্ষণ শক্তিতে, ওই চাঁদার যে মাধ্যাকর্ষণ শক্তিতে এইভাবে পুরো শাসন ব্যবস্থা চলতেছে। যেখানে চাঁদা আছে, যেখানে টাকা আছে, ওখানে পুলিশ আছে, ওখানে আনসার আছে, ওখানে ভিডিপি আছে, ওখানে এমনকি আরো অনেকেই আছে। এই জিনিসটা কি আওয়ামী লীগের সময় থেকে এস্টাবলিশড নাকি তার আওয়ামী লীগের সময়টা হলো কি, আওয়ামী লীগের সময়টাতে সহ্য হয়ে গেছিল, সহ্য হয়ে গেছে আর যে এটাই সিস্টেম, যে এই চাঁদাবাজি করেই? আর না ওইটা শুরু গেছিলাম, ওটা একটা চেইন অফ কমান্ডের মধ্যে ছিল, ধরেন আপনি এখন একটা ছোট উদাহরণ আপনাকে দেই, যেটা মির্জা আব্বাস নিজে পাবলিকলি বলেছেন। তো ঢাকার শহরে তো বিএনপির মধ্যে মির্জা আব্বাসের চেয়ে আর পাওয়ারফুল নেতা নেই এখন। আগে এক সময় একদিকে ছিল মির্জা আব্বাস সাহেব, আর অন্যদিকে ছিলেন সাদেক হোসেন খোকা, এরপর মির্জা আব্বাসই আসলে ডন। তো মির্জা আব্বাস সেই যে শেখ হাসিনার পতনের পর একটা অফিসে অনেক গ্রুপ মানে গিয়ে সেই, তাও আবার কি নয়াপল্টনের সিটি হার্ট অফিসে গিয়ে চাঁদাবাজি করতেছে বিএনপির লোক, আমি এটা আমাকে দিতে হবে টাকা ইত্যাদি ইত্যাদি। তো মালিক সে বলতেছে যে আমার সাথে তো মির্জা আব্বাসের ভালো সম্পর্ক, তো বলছে রাখ তো মির্জা আব্বাস, কোন মির্জা আব্বাস, লাগা তো মির্জা আব্বাসকে। তো সেই লোক তো ভীষণ অপমানিত, তো সেই লোক টেলিফোন করে মির্জা আব্বাসকে ঠিকই ফোন করেছে, আব্বাস সাহেব ওই পাবে টেলিফোন ধরেছেন, ধরে এখন উনি যতই বলতেছেন যে আমি মির্জা আব্বাস বলতেছি ইত্যাদি, কিন্তু যারা চাঁদাবাজি করতে আসছে বিএনপির, তারা সেই মির্জা আব্বাসকেও গালাগালি করতেছে ওখানে, আরে রাখতো মির্জা আব্বাস ওই সমস্ত কত চিনি ইত্যাদি 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 বলে। যে কথা শোনার পর আমার এমন হয়ে গেছে, পরে আমি আমার বাসা থেকে এই 50-60টা পোলাপান তাড়াতাড়ি ওদেরকে হুন্ডা নিয়ে পাঠাচ্ছি যে দেখতো কারা। এরপরে যখন ওরা বুঝছে আসল জায়গায় আসলে ঠিকই হয়েছে, তখন ওরা সেখান থেকে পালিয়ে গেছে। এটা তো মির্জা আব্বাসের নিজের মুখের কথা টু দ্য মিডিয়া, আপনি বুঝেন ব্যাপারটা কোন পর্যায়ে চলে গেছে। আমার নিজের এলাকাতে এরকম, আমার এলাকাতে এটা হতে পারে না। আমি তো তখন আমি ইলেকশন করবো না, অনেক আগেই বলছি যে ইলেকশন করবো না, তারপরে লোকজন বিভিন্ন ইটি করে। তো ওখানে বিএনপির এক সভাপতি সেরকম চাঁদাবাজি করে, তা আমি তাকে টেলিফোন করে বললাম যে কী ব্যাপার, আপনি কাজ করছেন কেন? তা আগে যেহেতু আমি আওয়ামী লীগ করছি বিএনপি, সে বলে সে একটু পাত্তা দিতে চায় নাই। তা আমি বললাম যে দেখো বয়স্ক মানুষ, তুমি করে বললাম, দেখো আমি যদি আসি একেবারে ধরে তোমাকে আশ্রাবো ধরে, এবং 1 ঘন্টা সময় দিলাম, তুমি যদি চাঁদাবাজি আবার করতে চাও, তোমার কোন কোন বাবা আছে তাদেরকে ডাকো, যেরকম এমপি সাহেব বলছে আসবে, এসে তোমাকে আশ্রাবে, পিটাবে ওখানে। তারপর তুমি যদি কিছু করতে না পারো, আর তোমাকে যদি আমি ওখান থেকে ধরে নিয়ে আসতে না পারি 1 ঘন্টার মধ্যে, তাহলে আমি আর এলাকায় কোনোদিন যাবো না, চাঁদাবাজি বন্ধ। আচ্ছা ভালো, এই খবর ছড়াই পড়লো যে না এরকম পাওয়ারফুল লোক দরকার। এখন আমাদের পার্শ্ববর্তী এলাকা সেটা হলো এই যে এখন যে মোশাররফ সাহেব হয়েছে, সংসদ সদস্য হয়েছে, সেই এলাকা। তো সেখানে এরকম রাঙ্গাবাদিতে বিরাট চাঁদাবাজি হচ্ছে,
তা আমি ফোন করলাম, ওই লোক আসছে, ভাই আপনি রক্ষা করেন। আমি বললাম এটা তো আমার এলাকা না। কই ভাই আপনি ছাড়া পারবেন না। তা আমি চাঁদাবাজদের ফোন করলাম। তো সামনে বলে ভয় পেলো যে ভাই এখানে তো ভাগ দিতে হয়, চাঁদার ভাগ দিতে হয়, সভাপতির সাথে কথা বলেন। বললাম সভাপতির সাথে, সভাপতি বলে যে ভাই আপনি তো বলছেন সবই ঠিক আছে, আপনি একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন। চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম, চেয়ারম্যান সাহেব বলে সবই ঠিক আছে, আর একজনের সাথে কথা বললেন। তো আপনি বুঝেন ব্যাপারটা। কে? আচ্ছা আমি আর এরপরে আর আগাইলাম না, আর একজনের সাথে কথা বললেন। পরে আমি সে আর একজনের টেলিফোন করলাম। ফোন করার পর আমার ভাই ইজ্জত তো নষ্ট করবেন, সব কিছু করবেন, তাড়াতাড়ি বন্ধ করেন সেই জিনিসগুলো। তো আপনি চিন্তা করেন, আই এম টকিং অ্যাবাউট, এটা হলো এটা আপনি আওয়ামী লীগের 2024 আমলের সালে। কথা বলছেন? আরে 2024 সনের আগস্ট মাসের কথা বলতেছি আমি। আচ্ছা, তা সেই সময় তো আওয়ামী লীগের সেট আপ নাই, তখন কারা সেট আপ খুলে বসছে? যারা সেটা বলছে বিএনপি লোকজন সেটা করে বলছে। আমি তো এতক্ষণ বিএনপি লোকের কথা বললাম, আওয়ামী লীগের লোকের কথা বলি না। আচ্ছা। আপনি কোথায় আছেন? আচ্ছা। আপনি তো এখনো না, আপনি তো এখনো এআই জগতে আছেন, আচ্ছা, আর্টিফিশিয়াল না, এই জন্য ইন্টেলিজেন্স। AI আমি 2024 সনের আগস্ট মাসের 14-15 তারিখের ঘটনা বলছি, আমার গলা চিপার কথা এবং আমার 10 মিনার কথা, এবং আমি আমার পার্শ্ববর্তী রাঙ্গাবালি, যে দ্বিতীয় ঘটনা, রাঙ্গাবালি উপজেলার কথা বললাম। আচ্ছা, বুঝতে পারছেন তার মানে সবাই আপনি আসলে ভালো বক্তা, তো এই কারণে পার পায় যান আর কি, অনেক কিছুতে ম্যানেজ করে ফেলেন তাৎক্ষণিক আর কি। না আমাকে ম্যানেজ করার বিষয়টা না, মূল ব্যাপার হচ্ছে যে আমি যে কথাগুলো বললাম এটা বক্তা দেওয়া হয় না। ইউ মাস্ট হ্যাভ সাম লিডারশিপ কোয়ালিটি। এই যে আমি যে কথা, এটা তো আমি এখানে তো আপনার সাথে মস্করা করছি না, আমি নাটকও করছি না। আমি যে কথাগুলো বললাম যে আমি একটা ইউনিয়ন বিএনপির সভাপতিকে গিয়ে টেলিফোন করে আমি এই কথাগুলো বললাম। তো এই যে কথাগুলো তো এগুলো রেকর্ড হচ্ছে না, লক্ষ লক্ষ লোক শুনছে না। তো এখন আমি তো এগুলো জিনিসগুলো অবজার্ভ করছি, করার পরে আমি যখন 4-5 মাস পরে আমি মনে করলাম না আমি আর ইলেকশন করবো না, তখন আমি আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছি। আল্লাহ রাস্তায় ছেড়ে দেওয়ার পরে এখন আপনি একটু গলাচিপা, 10 মিনার, রাঙ্গাবালি, বিভিন্ন এলাকা, পটুয়াখালী, বাউফল, এই দেখেন বাউফলে কি ঘটনা ঘটলো। মন্ত্রী মহোদয় গেছে, এত বড় একটা মন্ত্রী, সে সেখানে গিয়ে যান নিয়ে ফিরে আসতে পারে না, সব লোক তাকে ঘেরাও করছে। তো এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে, যার জন্য এখানে মূল ব্যাপার হলো কি জানেন, আপনি তো এই অবস্থায় কোনোদিন পড়েন নাই নাকি? আল্লাহর মেহরবানিতে আমি তো কখনোই আমি যতদিন ক্ষমতায় ছিলাম বা এখনো যতটুকু আছি, ওই অবস্থায় আমাকে কখনো পড়তে হয়নি, আশা করি কখনো পড়তে হবে আচ্ছা, না। অনেকে জিজ্ঞেস করে আসলে এখন আপনি কোন দলে? না আমি কোনো দলে না, তাহলে আপনি কাকে সমর্থন করেন? আমি কাউকে সমর্থন করি না। আওয়ামী লীগ আসলে কি জয়েন করবেন? আমি আপনারা কেন নিজের চিন্তা চেতনাটাকে মানে রাজনীতি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য পলিটিক্স, আমি সিরিয়াসলি বলছি। আমি ধরুন এই যে আপনাদের সাথে টক শোতে আসি, বহু মানুষকে আমার এই কথার দ্বারা উদ্বুদ্ধ করি। তো মাসে যদি আমি 60টা টক শো করি, অন্তত পক্ষে আমার এই টক শোগুলো 20 কোটি বার দেখা হয় মেন লাইনে, মানে শুধুমাত্র টেলিভিশনগুলোতে 20 কোটি বার দেখা হয়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা 1 কোটি বার দেখা হয় আমার চ্যানেলে, 1 crore 10 million। আমি ফেসবুকে আমার 2টো পেজ আছে, 2টো পেজে আমি যে সকল স্ট্যাটাস দেই, সব মিলিয়ে এখানে প্রায় 15 কোটি বার, ফেসবুকে 15 কোটি বার এগুলো দেখা হচ্ছে। তো আমি যে কথাগুলো বলছি নেতিবাচক ইতিবাচক, এইগুলোর সঙ্গে যে পাবলিকের যে ইন্টারেকশন হচ্ছে, কিছু মানুষ ভয় পাচ্ছে, কিছু মানুষ আশাহত হচ্ছে, কিছু মানুষ কনফিডেন্স খুঁজে পাচ্ছে, এর চেয়ে বড় রাজনীতি আর কি হতে পারে বলেন তো? এখন আপনি যে এমপি হয়েছে, আপনি কয়জন এমপির নাম বলতে পারেন? কয়জন এমপি একটা টেলিফোন করে একটা ভালো কথা বলতে পারে? কয়জন এমপি এই ঢাকা শহরে এই গরুর হাটের মধ্যে দিয়ে রাত 11টার সময় আসতে পারে? এই জন্যই তো আপনার কথা জিজ্ঞেস করে মানুষ, এই কৌতূহল নিয়ে। এই যে কৌতূহল জিজ্ঞেস করবে, তাদের চিন্তা চেতনা হলো ওই অল্প একটু জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে। আমি যেটা মনে করি যে একটা এমপি হওয়া, আমি তো এমপি হয়েছি। জি। আচ্ছা, দুটো রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, দুটো রাজনৈতিক দলের ক্ষমতার যে পাওয়ার হাউস, ধরেন তারেক রহমান সাহেব বা শেখ হাসিনা, এদের সঙ্গে তো ঘনিষ্ঠভাবে মিশেছি। এখন যারা আছেন তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ, তারা কেউ বলতে তারেক পারবে রহমান না। সাহেবের সাথে ঘনিষ্ঠভাবে মিশছেন? অবশ্যই মিশেছি, আচ্ছা, অবশ্যই মিশেছি। এবং শুধু তাই না, এখন যারা খুব ঘনিষ্ঠ আছেন তারা কেউ বলতে পারবেন না যে আমি তাদের কারোর চাইতে কম ঘনিষ্ঠ ছিলাম বা এই অবস্থা, মানে আবার তার সাথে আমার সাথে কোনোদিন সম্পর্ক নষ্ট হয়নি। আচ্ছা, আবার শেখ হাসিনার সাথে আমার ওই সম্পর্কটা ছিল, এটা তারেক রহমান সাহেব জানেন। উনি নিজেই যখন প্রথমে বলে যে আপনি তো ওখানে খুব ভালো ছিলেন, ওখানে তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো এত কিছু মানে আমার করার পরে আমি এখন যে জায়গাতে আছি উইথ ফুল স্যাটিসফ্যাকশন, বিকজ এই কাজের মধ্যে আমার আনন্দ আছে। আচ্ছা। আর আমি আগে যে কাজগুলোর মধ্যে ছিলাম সেই কাজের মধ্যে আমার আনন্দটা ছিল না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ করে আসছি, আমরা বেশি কথা বলতে পারলাম না সোহরাব হাসান। না, ধন্যবাদ। আমরা না, রনি ভাই তো অনেকগুলো কথা তুলে ধরেছেন, তো না। তার কথা রনি ভাই তো একক বক্তা হিসেবে মোটামুটি টক জি, শেষ জি। করে দিয়েছে। একাই মানে এই খোসা দিয়ে আমাকে বিব্রত করতে চাচ্ছিল না, আর কি। না তা চাচ্ছি না, তবে রনি ভাই না, আপনাকে- না, আপনাকে মানুষের বলবো। মানুষের আচ্ছা, রনি ভাই প্রশ্ন। যা বললেন তাতে মনে হলো যে রনি ভাই যদি এই যে কোনো দায়িত্ব নিতেন, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা তার উপরে যদি কেউ থাকে, তাহলে সরকারে। বাংলাদেশে হয়তো এই অপারেশন ক্লিন হার্টও নিতে হতো না, একটা বাংলাদেশের শান্তি বজায় থাকতো। তা আমরা আশা করি ভবিষ্যতে সেটা করবেন। আর যে বিষয়টি হচ্ছে যে অপারেশন ক্লিন হার্টের অন্য একটি বিষয়,
রনি ভাই বলেছেন যে দল শেষ হয়ে যাবে অপারেশন ক্লিন হার্ট করলে, কিন্তু আমি বলবো যে দল শেষ হওয়ার চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি অপরাধ দমন করার নামে তো মানবাধিকার লঙ্ঘন করতে পারেন না, আপনি বিনা বিচারে মানুষ মারতে পারেন না। অপারেশন ক্লিন হার্টে তো বিনা বিচারে জি, মানুষ মেরেছে জি, এবং জি। সেজন্য তাদের দায় মুক্তি দিয়েছে। রাইট। হ্যাঁ, তা এই দায় মুক্তির রাজনীতি করার জন্য তাহলে 24শে গণ অভ্যুত্থান হলো কেন, এই নির্বাচন হলো কেন? Right. আমরা আশা করব যে অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা আচ্ছা। নিতে হবে।